শুরু হলো রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় মাস ফেব্রুয়ারি। ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আজও প্রেরণা শহীদেরা। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। আন্দোলনে না থেকে আঁতাত করেছিল একটি দল। দেশ পরিচালনায় অভিজ্ঞ বিএনপিকে বেছে নেয়ার আহ্বান তারেক রহমানের। আর আধিপত্যবাদ নয়, নিজেরাই গুপ্ত হয়ে অন্যদের দোষারোপের অভিযোগ জামায়াত আমিরের। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়, লিটারে কমল 2 টাকা। আজ থেকে কার্যকরের প্রজ্ঞাপন। দিন গণনা শুরু হলো মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় ও স্মৃতিমাখা মাস ফেব্রুয়ারির। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতিস্মরণের মাস এই ফেব্রুয়ারি। 7 দশক আগে সেই আন্দোলন আর এতে শহীদেরা আজও প্রেরণা যোগায় বাঙালির প্রতিটি ন্যায্য অধিকারের প্রশ্ন মীমাংসায়। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। বাংলা ভাষা জীবনের দামে কেনা বাংলাদেশ রাষ্ট্রের এক ঐতিহাসিক অর্জন। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির প্রথম সংগঠিত প্রতিবাদ। সেদিন মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নেমেছিল ছাত্র সমাজ। পেরিয়ে গেছে ৭৪ বছর, কিন্তু বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামের ইতিহাসে এক অমোঘ প্রেরণা হয়ে আছে সেই ৫২। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৬৯ ও ৯০-এর গণ অভ্যুত্থান কিংবা ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন, যুগে যুগে মুক্তিকামী মানুষ উজ্জীবিত হওয়ার মন্ত্রণা খুঁজে নেয় সালাম, বরকত, রফিক জব্বারের আত্মত্যাগ থেকে। এই আন্দোলন আসলে আমাদের পরবর্তী সময়ের আন্দোলনগুলোকে প্রভাবিত করেছে, যেটা আমরা ২৪-এও তার প্রতিফলন দেখতে পাই। এবং সেই ভাষা আন্দোলন, যারা আন্দোলনকারী ছিল, এই সমগোষ্ঠী, এই জনগোষ্ঠী সমানভাবে সেই আন্দোলনকেও তাদের প্রেরণা মনে করেছে। নির্বাচন, গণতন্ত্র কিংবা অধিকার আদায়ের প্রতিটি নতুন গতিপথ রচনায় ভাষা আন্দোলনের চেতনা আজও রাজনৈতিক শক্তির উৎস। তবে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে সমকালীন বাংলাদেশের যে অর্জন, তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে রাজনীতির মানুষেরাই, এমন অভিমত বিশ্লেষকদের। রাজনৈতিক বয়ান নির্মাণের ক্ষেত্রে, বিনির্মাণের ক্ষেত্রে ভাষা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি, যেমন আমরা বলি যে ভাষার ব্যবহারের কারণে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করলো, কোন ধরনের স্লোগান সে দিল, সে কোন ধরনের ভাষায় কথা বললো, কমিউনিকেট করলো। কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ ওয়েপন তো হলো ভাষা। তো এই ভাষাটাকে আমরা কিভাবে দেখলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদের মতে ভাষা আন্দোলন একটি চলমান ঐতিহাসিক প্রক্রিয়া, যা বাংলার বুকে ফিরে আসবে বারবার, যতদিন রাষ্ট্রযন্ত্রে খোলা থাকবে বৈষম্য আর অধিকার হরণের পথ। শুধু ভাষা অধিকার নয়, ভবিষ্যৎ যে রাজনৈতিক আন্দোলনগুলো হবে, যার মধ্যে আসলে লুকিয়ে থাকে কিছু অপ্রাপ্তি, কিছু দাবি, সেগুলোর প্রেক্ষাপটেও বলতে হবে যে আসলে ২১-এর সেই চেতনা ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও, বিশেষ করে রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও প্রভাব ফেলবে। বিশ্লেষকরা মনে করেন ৫২-র ভাষা আন্দোলন শুধুই ভাষার জন্য নয়, এর মাঝে নিহিত ছিল আত্মপরিচয় আর স্বাধীনভাবে বাঁচার আকাঙ্ক্ষা, যা আজও অনেকটাই অধরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। গেল ১৬ বছর মাঠের আন্দোলনে না থেকে একটি দল স্বৈরাচারের সঙ্গে আঁতাত করেছিল। তাই যারা মানুষকে বিপদে রেখে দেশ ছাড়েনি, জনগণকে তাদের উপর ভরসা রাখতে বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ভোট নিয়ে যারাই বিভ্রান্তি ছড়াবে তারাই গুপ্ত।
দেশ নিয়ে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে ফের ধানের শীষে ভোট চান তারেক রহমান। 2 দশকের বেশি সময় পর যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা। তাকে এক নজর দেখতে মানুষের ঢল নামে বিসিক শিল্প পার্ক মাঠে। অপেক্ষার অবসান হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। লাখো জনতার ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। বরাবরের মতোই নির্বাচনী প্রচারের সাথে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে সব দল, মত ও ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান তারেক রহমান। বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারলেই মানুষের অধিকার নিশ্চিত হবে। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক, আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়। তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া দেশ পরিচালনার মতো অভিজ্ঞ রাজনৈতিক দল আর নেই। তাই ধানের শীষে ভোট দিয়ে আরেকবার দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, মাঠের আন্দোলনে না থেকেও স্বৈরাচারের সাথে আঁতাত করেছিল একটি দল। সেই গোষ্ঠীটি এবার জনগণকে বিভ্রান্ত করছে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। 2006 সালে যমুনা পাড়ের জনসভায় বক্তব্য রেখেছিলেন তারেক রহমান। এবার ভিন্ন এক প্রেক্ষাপটে বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান। প্রতিশ্রুতি দিলেন ভোটে জয়ী হলে নতুন দেশ গড়ার। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে তাদের প্রচারণায় যেমন নতুন গতি আসবে, তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে ভোটের সমীকরণে। সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমান যোগ দেন টাঙ্গাইলের সমাবেশে। বিএনপি চেয়ারম্যান পৌঁছার আগেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তব্যে তিনি বলেন, ভোটের আগে যারা অনৈতিক কাজ করে তারা দেশও বিক্রি করতে পারে। 5 আগস্টের মতো 12 ফেব্রুয়ারি মাঠে নেমে আসার আহ্বান জানান তারেক রহমান। যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। কেউ যাতে মানুষের অধিকার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। সারাক্ষণ আপনাদের পাশে থাকবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, টাঙ্গাইল। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই অঞ্চলের সংকট নিরসনের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ধানের শীষের জয়ের জন্য করণীয় বার্তা দেবেন বলে আশা করছেন তারা। 2 ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে খুলনায়। নগরীর খালিশপুরের প্রভাতী মাঠে হবে জনসভা। দীর্ঘ 22 বছর পর প্রিয় নেতা পা দেবেন এই জেলায়। তাই নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের কমতি নেই। তারা বলছেন, নেতার দিক নির্দেশনায় নতুন করে মাঠে কাজ করবেন তারা। যে বাংলাদেশের নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান, তিনি আমাদের 17 বছরের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। তার এই খুলনায় আগমন উপলক্ষে খুলনার সমগ্র যুব তরুণ সমাজ খুবই উচ্ছ্বসিত। উনি কিন্তু একটা প্ল্যান নিয়ে বাংলাদেশে আসছেন। সেই প্ল্যান অনুযায়ী কিন্তু বাংলাদেশের আগামী দিন যে কি পরিকল্পনা হবে সেই পরিকল্পনাগুলি কিন্তু ওনার রয়েছেন। সারা বাংলাদেশে যারা বেকার যুবক পাশ করে বসে আছে তা কীভাবে চাকরি পাবে, এইসব বার্তাগুলো তিনি শ্রমিকদের মাঝখান থেকেই দিতে চান। তার জন্য আমরা শ্রমিক অঞ্চল আমরা বেছে নিয়েছি এবারকে। সবাই 3 জেলার 14 প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এছাড়া এ অঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ধানের শীষের জয়ের জন্য করণীয় বার্তা দেবেন বলে আশা করছেন তারা। আগামী 2 তারিখ এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে এবং খালিশপুর নয়, খুলনা নগরী হবে তারেক রহমানের মঞ্চ। আমরা প্রচার থেকে শুরু করে আবাসন থেকে শুরু করে যা যা আমাদের কেন্দ্রীয় নেতা যারা আসবেন তাদের থাকা খাওয়া, তাদের ব্যবস্থা করার শৃঙ্খলা কমিটি সব কিছু করা হচ্ছে। এবারে নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন এবং আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করিয়ে দেবেন। খুলনার সমাবেশের পর যশোরের সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান।
খালিশপুরে এই মাটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে খুলনার নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। নিজেরা গুপ্ত হয়ে একটি দল অন্যদের দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকা ও কুমিল্লায় নির্বাচনী জনসভায় তিনি জানান, ভোটে জিতলে পরাজিতদের দেশ গঠনে সঙ্গী করা হবে। বলেন, মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। কেরানীগঞ্জে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা। এতে ঢাকার 5টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। আমাদের প্রতিনিধি হিসাবে, প্রার্থী হিসাবে বক্তারা অভিযোগ করেন, একটি দল হ্যাঁ ভোটে সম্মতি দিলেও কাজ করবে নায়ের পক্ষে। বাংলাদেশ কোন পথে যাবে? আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে কি আবারও কাজ করবে, নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে? এইটার লড়াই হচ্ছে এবারের নির্বাচন। প্রধান অতিথির বক্তব্যে বিগত 16 বছরের নিজেদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন জামায়াত আমির। আহ্বান জানান, দেশকে চাঁদাবাজ মুক্ত করতে হ্যাঁ ভোট দেয়ার। চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো, মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো, শিশু আবাল বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব। আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না। আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নিজেরাই গুপ্ত হয়ে অন্যকে দোষারোপ করছে একটি দল, যারা বিপক্ষে ছিল জুলাই আন্দোলনের। পরে কলাবাগান স্টাফ কোয়ার্টার খেলার মাঠে ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। মন্তব্য করেন, বছরের পর বছর যাদের ছায়া দেখা যায়নি, তারাই আজ গুপ্তসুপ্তর কথা বলছে। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন, তাইলে আমি অবশ্যই গুপ্ত। এর আগে জামায়াত জোটের নেতারা অংশ নেন কুমিল্লা 11 আসনের প্রচারণায়। ভোট চান জামায়াত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। দলের আমির জানান, আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না দেশের মানুষ। নির্বাচনে জিতলে পরাজিতদের নিয়েও দেশ গঠন করবে জামায়াত। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। ভোলাসহ 3 জেলায় সংঘর্ষে জড়িয়েছে বিএনপি জামায়াত। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকে। এদিকে শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যায় মামলা করেছেন তার স্ত্রী। বিএনপি প্রার্থী সহ আসামি 7 শতাধিক। বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র ভোলার বোরহানউদ্দিন। নির্বাচনী প্রচারণা ঘিরে মারামারিতে আহত হন উভয় পক্ষের অন্তত 10 জন। স্থানীয়রা জানান, টপগি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে প্রচারণায় নামেন জামায়াত সমর্থকরা। বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। হঠাৎ করে আপনার ওই দাওয়া ঘুরে বাড়িয়েছে, বাড়িয়ে তখন এলোপাতারি মানুষের, আমরা তো সবাই তো খালি এলোপাতারি বা মাইট ফিট শুরু করে দিছে। প্রথম ইউনিয়ন আমির গায়ে আঘাত করছে, এরপর আমি সামনে গেছি, আমারে মানে বড় বড় লাঠি দিয়ে মানে মাথা মাথা আঘাত করছে। মব সৃষ্টিকারী একটি দল নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য বারবার এই কাজগুলো করতেছে বুরহানুদ্দিন দৌলতকায়। কুমিল্লার 14 গ্রামে কথা কাটাকাটি নিয়ে বিবাদে জড়িয়েছে 2 দলের কর্মী সমর্থকরা। স্থানীয় জামাত নেতাদের অভিযোগ, পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা শেষে বাড়ি ফেরার পথে বাধা দেয় বিএনপি, যদিও তা অস্বীকার করেছে দলটি। সমাবেশ শেষ করে তারা যাওয়ার পথে আমাদের ভাইয়েরা যে গাড়িতে ছিল সেই গাড়িতে তারা আক্রমণ করে সেখানে যারা গাড়িতে অবস্থান করছিল তাদের উপরে প্রাথমিক পর্যায়ে লাঠি, রড এগুলো দিয়ে তারা আঘাত করে এবং এরপরে তারা গোলাগুলিও করে। আজকে জামায়াতের আমিরের বক্তব্যের পর প্রথম আক্রমণটা হচ্ছে জগন্নাথ ইউনিয়নের মহিলারা। এখন এই 14 গ্রামের অশান্ত পরিবেশকে যেভাবে বা শান্ত পরিবেশকে যেভাবে অশান্ত করছে, এটার জন্য আমরা ধিক্কার নিন্দা জানাই। সংঘর্ষ হয়েছে যশোরের ঝিকরগাছায়ও, আহত হন 10 জন। ফরিদপুরের ভাঙায় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার আমন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। এদিকে শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের উপজেলা সাধারণ সম্পাদক হত্যা মামলা হয়েছে। আসামি করা হয়েছে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সহ 700-র বেশি মানুষকে। মাফতুহা মিলি, চ্যানেল 24।
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এ দাম সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 2 টাকা কমে 100 টাকা, কেরোসিন 112 টাকা, পেট্রোল 116 টাকা এবং অকটেনের দাম 120 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে রোববার থেকে কার্যকর হবে এই নতুন দাম। গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। প্রতি মাসে ঘোষণা করা হচ্ছে নতুন দর। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে এলপিজির দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে ভোটের মাঠ। ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের, চালিয়ে যাচ্ছেন ক্লান্তিহীন প্রচার। প্রতিশ্রুতির পাশাপাশি চাইছেন নিজ প্রতীকে ভোট। জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র 11 দিন, তাই ঢাকার আসনগুলোতে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন এলাকায় প্রার্থীরা নামেন ভোটের প্রচারে। ক্লান্তিহীনভাবে যা চলে দিনভর। শোনেন ভোটারদের সমস্যার কথা, ভোট চান নিজ প্রতীকে। ঢাকা 16 আসনের জামায়াত প্রার্থী আব্দুল বাতেন জনসংযোগে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন প্রতিপক্ষরা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। মিরপুরের রূপনগর এলাকায় ঢাকা 14 আসনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। প্রতিপক্ষ দল বা জোটের বর্তমান যে আচরণ, তাতে মনে হচ্ছে তারা যেহেতু জনগণ যেহেতু তাদের সঙ্গে নাই, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো তথ্য গোপন করে বা জনগণকে না জানিয়ে জনগণকে ধর্মের নামে দলবাজি করে আসেনি আসলে। তো সেই জায়গা থেকে আমরা ভেরি ক্লিয়ার যে আমরা জনগণকে সাথে নিয়ে একসাথে নতুন বাংলাদেশ গড়তে চাই। ঢাকা 4-এর ধোলাইপাড় এলাকায় প্রচারে নামেন জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। এই আসনের কদমতলীতে সংক্ষিপ্ত নির্বাচনী সমাবেশ করেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। বিভিন্নভাবে আমাদের ধর্মকে অবজ্ঞা করছে, অপব্যাখ্যা দেওয়া হচ্ছে পবিত্র কোরআনের। আমরা বাংলাদেশের মাটিতে এই ধরনের কোন ভণ্ড দলকে আগামী দিনে বাংলাদেশের মানুষ ইসলামকে কলুষিত করতে দেবে না বলে আমরা বিশ্বাস করি। লিভিং প্লেইং ফিল্ডের ব্যাপারে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন যে এবছর একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হবে, উৎসবমুখর পরিবেশে সকলে ভোট দিবে। এই কথার সাথে তাদের বাস্তবে কাজের কোনো মিল আমরা পাচ্ছি না। ঢাকা 9 আসনে ভোটারদের শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া দিনভর প্রচারণা চালান স্বতন্ত্র সহ অন্যান্য প্রার্থীরা। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণে আসছেন 6টি আন্তর্জাতিক সংস্থা এবং 16টি দেশের 330 জন পর্যবেক্ষক। ওআইসি, কমনওয়েলথ, ANFREL, IRI এবং NDI সহ বিভিন্ন সংস্থা থেকে পর্যবেক্ষক দল আসার বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন। কর্মকর্তারা জানিয়েছেন ভারতসহ আরও কয়েকটি দেশ এখনও তাদের পর্যবেক্ষক দলের নাম চূড়ান্ত না করায় সংখ্যা আরও বাড়তে পারে। 2024 সালের বিতর্কিত নির্বাচনের তুলনায় এবার আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দ্বিগুণেরও বেশি।